সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় এটি ছিল আমার দ্বিতীয় ভ্রমণ। প্রথমবার কুয়াকাটা এসেছিলাম বন্ধুদের সাথে, কিন্তু মাকে নিয়ে কুয়াকাটা আসা এই প্রথম। আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যায়। প্রথমে কুয়াকাটা গিয়েই আমরা ভিজিট করি বৌদ্ধ মন্দির। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই এই বৌদ্ধ মন্দিরটি। মন্দিরে টিকিট কেটে প্রবেশ করতে হয়। সেখান থেকে বেরিয়ে আমরা বিচের একটি চায়ের দোকানে মাটির ভারে চার আনন্দ উপভোগ করি। এরপর আমরা চলে যাই পাশে একটি মন্দিরে। সেখানেই আমাদের 2 দিনের খাবারের ব্যবস্থা করি। ভ্রমণ সঙ্গী যেহেতু মা, আর মা যেহেতু হোটেলে খান না, এই জন্যই আমাদের এই ব্যবস্থা। সেখান থেকে রাতের খাওয়া শেষ করে আমরা রাতের বিচের সৌন্দর্য উপভোগ করতে চলে যাই। রাতে সমুদ্রের সৌন্দর্য যেন ভিন্ন মাত্রা পাই। সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরেই ছিল মার্কেট। আমরা সেই মার্কেটে একটু ঘোরাঘুরি করি, বাহারি পণ্য দেখতে পাই, নানা রকমের ব্যাগ, শামুক ঝিনুকের তৈরি অলংকার, আরও নানা জিনিস। এরপর চিপস এবং ভুট্টা খেতে খেতে উপভোগ করি সমুদ্রের সৌন্দর্য। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমরা রওনা দিই গঙ্গামতির চরের দিকে। আমরা আমাদের হোটেল রুমের বাইরে থেকে একটি অটো ভাড়া করে নিই এবং এই অটোতে করেই যাত্রা শুরু করি গঙ্গামতির চরের দিকে। গঙ্গামতির চর থেকে সূর্যোদয় দেখা যেন এক আলাদাই আনন্দ। আমরা চরের খুব কাছে যখন পৌঁছাই, তখন দিনের একদম প্রথম ভাগের সময়ে সমুদ্র সৈকতের যে সৌন্দর্য, নীরবতা, সমুদ্রের ঢেউয়ের গর্জন, সবটা মিলে এক অনবদ্য পরিস্থিতির সৃষ্টি হয়। সমুদ্র সৈকত জুড়ে রয়েছে বিভিন্ন গাছের ভগ্নাংশ। নানা সময়ে সাইক্লোন বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে গাছগুলো এমন ভেঙে গেলেও সেটি একটি ভিন্ন রকম সৌন্দর্য সৃষ্টি করেছে। এরপর আমরা গঙ্গামতির চরে পৌঁছে দেখি অসংখ্য মানুষ অপেক্ষা করছে সূর্যোদয়ের জন্য। কিছুক্ষণ পরেই সূর্যোদয় শুরু হয় এবং সূর্য অনেক আগে উঠে গেলেও মেঘের জন্য ঢাকা পড়েছিল। সূর্যোদয় দেখে আমরা রওনা দিই লাল কাঁকড়ার দ্বীপ কিংবা কাওয়ার চরের দিকে। এখানে বাইক রিজার্ভ করে আমরা নিয়েছিলাম এবং বাইকের ভাড়া কিন্তু একটু বার্গেনিং করে ঠিক করতে হবে। এরপর আমরা লাল কাঁকড়ার দ্বীপ, ঝাউবন, চরকাওয়ার বিভিন্ন জায়গা দেখে চলে এলাম স্থানীয় একটি হোটেলে সকালের খাবার খেতে। এখানকার ইলিশ খিচুড়ি কিন্তু খুবই বিখ্যাত এবং স্বাদও খুব ভালো ছিল। এখান থেকে সকালের খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম রাখাইনপল্লীর দিকে। রাখাইনপল্লীতে ঢুকতেই প্রথমে আমরা একটি বৌদ্ধ মন্দিরে গেলাম। সেখানে একটি সুবিশাল বুদ্ধ মূর্তি ছিল এবং চারদিকে বৌদ্ধ ধর্মের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী চিত্রের মাধ্যমে প্রদর্শনী করা হয়েছিল। এখান থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম রাখাইনপল্লীর দিকে। রাখাইনপল্লীর ভিতরে নতুন একটি মিউজিয়াম হয়েছে, যদিও সেখানে ভিডিও করা নিষিদ্ধ, এজন্য ভিডিওতে আসেনি। সেই মিউজিয়ামটি একটু ঘুরেই চলে গেছিলাম রাখাইনপল্লীর যে রাখাইন মার্কেট, সেই রাখাইন মার্কেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কাপড় বোনার যে যন্ত্র, রাখাইনদের ঐতিহ্যবাহী, সেই যন্ত্র প্রদর্শনী হচ্ছে। এরপর আমরা রাখাইন মার্কেট ঘুরে দেখছিলাম। রাখাইন মার্কেটের দোকানগুলো ঘুরতে ঘুরতে আমাদের বেশ কিছু জিনিস পছন্দ হয়ে গেল এবং আমরা কিছু কেনাকাটা সেরে নিলাম। কেনাকাটা শেষে ফিরে গেলাম হোটেলে এবং তারপর আবার চলে গেলাম সমুদ্র সৈকতে। তখন প্রায় 11টা-12টা মতো বাজে। সমুদ্রে প্রচুর লোক সমাগম ঘটেছে। অনেকে গোসল করতে এসেছে সমুদ্রে, অনেকে নানা আনন্দে মেতে উঠেছে সমুদ্রের ঢেউয়ের তালে তালে। কিছু ছোট বাচ্চাদের দেখছিলাম যারা সমুদ্রে কাদামাটি দিয়ে কিছু একটা বানাবার চেষ্টা করছে। কাদামাটিতে যেন তারা মত্ত হয়ে আছে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে। আরও কিছুটা দূরে কিছু ছেলে মেয়েদের দেখছিলাম যারা সমুদ্র তটে আঁকিবুকি কাটছিল। প্রত্যেকে যেন যার যার বয়স থেকে যার যার মতো করে সমুদ্রকে উপভোগ করছিল। কেউ কেউ ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিল, আবার একদল ছেলেরা ফুটবল খেলছিল। আমরা আমাদের ভ্রমণের প্রায় শেষ মুহূর্তে ছিলাম। যেহেতু আমাদের মাত্র একদিনের ভ্রমণ ছিল, ফেরার আগের মুহূর্তটা আমরা সমুদ্রের তীরে বসে কফি খেয়ে কাটাচ্ছিলাম। এরপর আবার ফিরে গিয়েছিলাম সমুদ্রে ঝিনুক কুড়াবার জন্য। সমুদ্রে যাব অথচ স্মৃতিস্বরূপ ঝিনুক নিয়ে আসবো না, তা কি হয়? হোটেলে ফিরে এসে দুপুরের খাবার খাওয়ার জন্য আবার চলে গেলাম সেই মন্দিরটিতে। ব্যাগ গুছিয়ে একবারে রওনা দিলাম। মন্দিরে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা দিব বাস স্ট্যান্ডের দিকে। মায়ের সাথে এর আগেও অনেক জায়গা ভ্রমণ করতে গেলেও এই প্রথম আমার চেনা কোনো জায়গায় মাকে আমি নিয়ে গেলাম। এই নতুন অভিজ্ঞতা অবিস্মরণীয় হয়ে থাকবে।